আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ফিন্যান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রের প্রথমতম অধ্যায় অর্থাৎ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে। আজকে আমরা যে সকল টপিকগুলো নিয়ে কথা বলবো সেখানে ফার্স্টে রয়েছে যেমন ব্যাংক কাকে বলে, ব্যাংকিং কি, তৃতীয় নাম্বার হলো ব্যাংকার কে, এবং পরবর্তীতে আছে দেখো ব্যাংক ব্যবস্থার বা ব্যাংক ব্যবসার প্রকৃতি, মানে ব্যাংক ব্যবসার প্রকৃতিটা কেমন হয়। তারপর আছে দেখো মধ্যস্থ ব্যবসা, মানে ব্যাংক ব্যবসার প্রকৃতির মধ্যে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য রয়েছে, যেমন মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক কাজ করে থাকে, অর্থ ঋণের ব্যবসা হিসেবে কাজ করে, আর্থিকভাবে সচ্ছল থাকে ব্যাংক প্রতিষ্ঠানগুলো, নিরাপত্তার প্রতীক থাকে ব্যাংক এবং বিশ্বস্ততার প্রতীক, মূলধন গঠনের কারখানা হয়ে থাকে, অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ব্যাংক কাজ করে থাকে, আর এবং সর্বশেষ হলো গোপনীয়তা রক্ষা। অর্থাৎ এই এজেন্ডাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা লেকচার শুরু করার আগে ফার্স্টে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য। সেটা হলো, আমরা যেহেতু অ্যাজ এ বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, অর্থাৎ আমাদের ব্যবসা নিয়ে বা ব্যবসা রিলেটেড নিয়ে কাজ করতে হয়, ব্যবসা রিলেটেড এজেন্ডাগুলো নিয়ে ডিসকাস করতে হয়, অলওয়েজ কোশ্চেন অ্যান্সার করতে হয়। যার কারণে তোমাদেরকে আমি ফার্স্টেই বলে রাখছি যে এই অধ্যায়গুলো শুরু করতে হলে, অর্থাৎ ফিন্যান্স ব্যাংকিং বিমা, এটাকে বলা থেকে ব্যাংকিং ও বিমা, এটা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। আর এও বিশেষ করে তোমাদের দ্বিতীয় পত্রে কখনোই এখানে কোনো ম্যাথমেটিক্স কোনো প্রবলেম নেই, হয়তো বা দু একটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, গর্ভরতার বিমার ক্ষেত্রে দু একটা ম্যাথ থাকতে পারে, যেগুলো জাস্ট ছোট ছোট প্রশ্ন। তাছাড়া সবগুলো প্রশ্নে প্রায় তোমাদের থিওরিক্যাল প্রবলেমস, যার কারণে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদের একটি সুবিধা হলো এখানে তোমরা থিওরিগুলো ভালো করে পড়লেই তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। এদিক থেকে একটা সুবিধা রয়েছে। আবার আরেকটি অসুবিধাও রয়েছে সেখানে, যেটা হলো আমরা থিওরিক্যাল প্রবলেমগুলো যখন সলভ করতে যাই তখন এত পরিমাণ লিখতে হয় যে সবগুলো লিখে বা টোটাল লিখে ভালো মার্ক পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু পাস করার জন্য এজ এ দুর্বল স্টুডেন্টদের জন্য, যারা বিশেষ করে ম্যাথমেটিক্সে একটু প্রবলেম ফেস করে, এদের জন্য থিওরিক্যাল সাবজেক্টটা, এই সাবজেক্ট সেকেন্ড পার্ট সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ, ওরা বেশি বেশি পড়তে হবে। সো প্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা হলো যেটা, সেটা হলো যেহেতু বলছি আমি বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, বিজনেস স্টাডিজ স্টুডেন্টের ক্ষেত্রে তুমি যদি বিজনেস করতে চাও বা আমরা যদি বিজনেস করতে চাই, অথবা আমি যদি কাউকে বিজনেস করার পরামর্শ দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে অর্থ নিয়ে কাজ করতে হবে। আর্থিক ট্রানজ্যাকশনগুলোকে, আর্থিক লেনদেনগুলোকে কোথায় কিভাবে ঘটবে সেই সম্পর্কে আমার ডিটেলস ধারণা থাকতে হবে। যেমন এজ এ ডাক্তার হিসেবে একজন ডাক্তার যেমন একটা রোগীর সকল প্রকার তথ্য, সকল প্রকার ইনফরমেশন, সকল প্রকার মেডিসিনের নাম তার টোটালি জানা লাগে, এজ এ বিজনেস স্টুডেন্ট হিসেবে তোমার বিজনেস পারপাস যতগুলো লেনদেনগুলো ঘটে আমাদের সমাজে বা আমাদের ব্যবসায়িক পরিবেশে, সেই সম্পর্কে তোমার ডিটেলস ধারণা থাকতে হবে, মাস্ট বি। 2 নম্বর সেটা হলো বিজনেস করার বেসিক ফর্মুলাটা আমরা জানি, ব্যবসার মূল লক্ষ্য মুনাফা অর্জন করা, এবং বিজনেস করতে হলে অর্থের সংস্থান, অর্থের ব্যবহার, তার নিয়ন্ত্রণ, এই সম্পর্কে আমাদের টোটাল ধারণা থাকতে হবে। সো এই অর্থের সংস্থান করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্সেস হলো বিজনেস কমার্শিয়াল ব্যাংক, যাকে বলা হয় থেকে বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক হলো তার মধ্যে একটি অন্যতম। সো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে ব্যাংকিং সেক্টরে এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যে আমরা আজকে এই ক্লাসটির মাধ্যমে ব্যাংকিং এর টোটাল ধারণা বা ব্যাংক সেক্টরটা কিভাবে গঠন হয়েছে, কখন গঠন হয়েছে এবং তার উদ্দেশ্যগুলো কি, এবং আমরাই বা কেন ব্যাংক সম্পর্কে ধারণা থাকা দরকার সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সো ফার্স্টে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো, যেহেতু ফাইন্যান্সের সাথে, অর্থায়নের সাথে ব্যাংক ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে ব্যাংক কি, ব্যাংক শব্দটি কিভাবে এসেছে, ব্যাংকের লক্ষ্যগুলো কি বা তার শাব্দিক অর্থগুলো কি, সেই সম্পর্কে ফার্স্টে কথা বলে আমরা এই কথাগুলো বলবো। 1 নম্বর হলো ব্যাংক কি।
আমরা বলছিলাম যে ব্যাংক শব্দটি ইংলিশ শব্দ, যেটা আমাদের লাস্ট ক্লাসে ছিল। এই শব্দটি ইংলিশ শব্দ ছিল না, কোনো একটি শব্দ থেকে ধার করে এই শব্দটি সৃষ্টি করা হয়েছে। একটা হলো ব্যাংকো থেকে, আর একটা হলো ব্যাংকিউ থেকে। একটা হলো ব্যাংকো সাধারণত জার্মান শব্দ, আর একটা হলো ব্যাংকিউ থেকে ব্যাংকো শব্দটি সাধারণত ইতালিয়ান শব্দ, এবং ব্যাংকিউ হলো জার্মান শব্দ। এই দুইটা শব্দ থেকে ধার করে ব্যাংক শব্দটি সৃষ্টি করা হয়েছে, যার শাব্দিক অর্থ হলো লম্বা টুল। নদীর কিনারা, জলাশয়, বিভিন্ন জন বিভিন্ন পারপাসে তাদের কাজের ধরন অনুযায়ী তার অর্থটাকে ব্যাখ্যা করেছেন এবং দিয়েছিলেন। বেসিক্যালি এখানে যে ব্যাংক শব্দটি এসেছে যেমন জার্মান এবং ইতালিয়ান শব্দ থেকে, এই শব্দটির অর্থ সাধারণত লম্বা টুল হিসেবে ব্যবহার করা হয়েছিল, এর শাব্দিক অর্থ। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এটা ছিল প্রাচীনকালের শব্দ, এটা ছিল অনেক পুরাতন শব্দ, এবং সর্বপ্রথম যখন ব্যাংকিং সেক্টরটা শুরু হয়েছিল, তার কার্যক্রমগুলোকে স্টার্ট করেছিল, তখন তার ডেফিনেশনটা এইভাবে দেওয়া হয়েছিল। বাট রিসেন্টলি, সাম্প্রতিক বর্তমানে যে ব্যাংকিং সেক্টরের কাজগুলো রয়েছে, ব্যাংকিং সেক্টরের ট্রানজ্যাকশনগুলো কন্টিনিউয়াসলি আমাদের রানিং আছে, জাস্ট এই শব্দটার অর্থটাকে আমরা বিভিন্নভাবে ভেরিফাই করতে পারি। যেমন ব্যাংক শব্দের অর্থ বলতে পারি আমি ঋণের টাকা জমা দেওয়া, আমানত সংগ্রহ করে রাখা, কোথাও থেকে ঋণ গ্রহণ করা, অর্থাৎ অর্থ জমা দেওয়া, অর্থ নেওয়া। এই কাজটাকে এখন বর্তমান সমাজে বা বর্তমানে অর্থনৈতিকভাবে ব্যাংক শব্দের শাব্দিক অর্থ হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাংক শব্দটি কোথায় থেকে এসেছে তাহলে বলতে পারি জার্মান অথবা ইতালিয়ান শব্দ থেকে ব্যাংক শব্দ এসেছে। শব্দটি ইংলিশে, যার অর্থ হলো লম্বা টুল অথবা নদীর কিনারা অথবা স্তূপ বলা হয়ে থাকে, কারণ যেখানে জমা রাখতে রাখতে একটা জিনিসের স্তূপের মতো হয়ে যায়। দ্যাটস ওয়াই ইটস নেম ইজ, ইটস অ্যানাদার কল ইজ স্তূপ, বা কোনো কিছুকে জমিয়ে রাখাকে বোঝানো হয়েছিল। সো প্রিয় শিক্ষার্থী, আজকে তাছাড়াও যেটা ব্যাংক কেন সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ব্যাংক কেন সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে যদি বলতে চাই, তাহলে আমরা বলেছিলাম যে এক নম্বর হলো যেটা যাদের অনেক বেশি অর্থ রয়েছে তাদের অর্থের নিরাপত্তা দেওয়া দরকার, আর অপরটি হলো যাদের অনেক বেশি অর্থ নেই, বিশেষ করে যাদের অর্থের ঘাটতি আছে, যাদের অর্থের স্বল্পতা রয়েছে, যাদের অর্থের অবস্থা খারাপ থাকে, যাদের ঋণের দরকার, তাদের ঋণের জন্য হলেও এই দুই ধরনের, একটা হলো অর্থের নিরাপত্তা, আরেকজনের হলো অর্থের ঘাটতি। এই দুই ধরনের ব্যক্তিদেরকে আর্থিক ট্রানজ্যাকশনগুলো মেটানোর জন্য মূলত ব্যাংক শব্দটি সৃষ্টি হয়েছে বা ব্যাংক সৃষ্টি হয়েছে। এটা হলো মূলত কারণ। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখবো ব্যাংক কাকে বলে, 2 নম্বর হলো ব্যাংকিং কি, 3 নম্বর ব্যাংকার কে, এবং লাস্ট সর্বশেষ যে টপিকটি সেটা হলো ব্যাংক ব্যবসার প্রকৃতি কেমন হতে হবে বা কেমন হবে তাকে মানে ব্যাংক বলা হয়ে থাকে। এক নম্বর হলো ব্যাংক কাকে বলে, আমরা জাস্ট এটাকে এক নম্বর ডেফিনেশনটা এইভাবে দিতে পারি আমরা জাস্ট সহজ করে, সেটা হলো আমরা এক নম্বর বুঝি যে ব্যাংক অর্থ নিয়ে কাজ করে, কারণ ব্যাংকিং লেনদেনের সবগুলোই অর্থকে নিয়ে কাজ করে থাকে বা আর্থিক পারপাস ব্যাংক কাজ করে থাকে। দ্যাটস ওয়াই ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকে একটি আর্থিক প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, একটা বলছে ব্যাংক কাকে বলে। সো আমরা প্রথমে বলবো ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যাদের কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু ব্যাংক কি করে থাকে, এক ফার্স্ট হলো জনগণের কাছ থেকে টাকা নেয়, মানে যার নিজের অর্থ নেই সে অবশ্যই কি করে থাকে, জনগণের অর্থ নিয়ে কাজ করে থাকে। এখানে ব্যাংক কি করে, একটা মধ্যস্থ হিসেবে কাজ করে থাকে। কিভাবে, জাস্ট আমরা যদি বলি এটাকে একটা ব্যাংক, এরা সাধারণত জনগণের কাছ থেকে বিভিন্ন পারপাসে টাকা নিয়ে থাকে, এ এর কাছ থেকে, বি এর কাছ থেকে, সি এর কাছ থেকে। ব্যাংক সর্বপ্রথম কি করে, অর্থটাকে একটা মূলধন হিসেবে গঠন করে। এই জনগণের কাছ থেকে যে অর্থটা ব্যাংক সংগ্রহ করতেছে এটাকে বলে আমানত। আমানত 3টি ভাবে সাধারণত নিয়ে থাকে, একটা হলো চলতি আমানত অর্থাৎ চলতি হিসাবের মাধ্যমে, একটা সঞ্চয় হিসাবের মাধ্যমে, একটা হলো স্থায়ী হিসাবের মাধ্যমে। কারণটা কি, সাধারণত জনগণ তাদের অলস পড়ে থাকা টাকাগুলোই কি করে ব্যাংকে রাখে বিভিন্ন উদ্দেশ্যে, কেমন ন্যূনতম একটা সুদ পাবে, তাদের অর্থে নিরাপত্তা দরকার, তাদের অর্থে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রানজ্যাকশনের দরকার, এই জন্য ব্যাংকে কি করে অনেকে টাকা জমিয়ে রাখে। তাহলে ব্যাংক কি করে জনগণের কাছ থেকে একটা ন্যূনতম সুদের হারে অর্থ নিয়ে থাকে, আর যে অর্থটা নেয় এটাকে বলে আমানত। এই আমানত কিন্তু অর্থগুলো
আবার বিভিন্ন প্রতিষ্ঠানে অধিক সুদের হারে বিনিয়োগ করে। এতে সুবিধাটা কি? এখানে দুইটা ট্রানজ্যাকশন রয়েছে। একটা হলো যেটা সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে, যেমন আর.এ.কে সিরামিক্স কোম্পানিতে বিনিয়োগ করে, গ্রামীণ ফোনে, জিপি সিম এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে। তারপরে কি আছে, স্কয়ার আছে, স্কয়ার কোম্পানিতে বিনিয়োগ করতে, ব্যাকসিম করতে বিনিয়োগ করতে পারে, ঠিক আছে। তারপর এসিআই কোম্পানিতে বিনিয়োগ করতে পারে। তাহলে ব্যাংক কি করে, সর্বপ্রথম জনগণের কাছ থেকে একটা ন্যূনতম সুদের হার, আমি ধরি 10% সুদের হারে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এই আমানত একটা বিশাল অঙ্কের বা বৃহৎ একটি মূলধন গঠন করে, যা বিভিন্ন প্রতিষ্ঠানে ধরি আমি অধিক সুদের হারে বিনিয়োগ করে। তাহলে কি করছে, জনগণের কাছ থেকে স্বল্প সুদের হারে টাকা নিয়ে মূলধন গঠন করে সে অর্থটা আবার বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। এতে সুবিধাটা কি, ব্যাংকের লাভ রয়ে গেছে। দেখো এখানে 15% মাইনাস এখানে 10%, তাহলে ব্যাংকের প্রফিট থাকে কত, 5%। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে বলতে পারি ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যারা জনগণের কাছ থেকে বিভিন্ন মেয়াদে বা বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। সে আমানতকৃত অর্থগুলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। আর ব্যাংকিং সেক্টরের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এইভাবে কি করে, তারা ব্যবসা মুনাফা অর্জন করে থাকে। তাছাড়া ব্যাংকের আরো কিছু কাজ রয়েছে, যেমন লেটার অফ ক্রেডিট ইস্যু করে থাকে, চেক ইস্যু করে থাকে, বিনিময় বিল ইস্যু করে থাকে। তারপরে যেটা ব্যাংক সাধারণত মক্কেলের পক্ষ থেকে ওসি হিসেবে কাজ করে থাকে। তারপরে যেটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন আদায় করে থাকে, বাড়ি ভাড়া আদায় করে থাকে। এইভাবে অন্য ট্রানজ্যাকশনগুলো, অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে তারা সম্পূর্ণ করে থাকে, যার মাধ্যমে কি করে, ব্যাংক বিভিন্ন ধরনের কমিশন তারা খেয়ে থাকে। সো এটা হলো সাধারণত কি একটি ব্যাংকের মূল লক্ষ্য বা ব্যাংকের মূল উদ্দেশ্য। তাছাড়া ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ব্যাংক রয়েছে, যেমন সরকারি ব্যাংক আছে, বিশেষায়িত ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যাদের উদ্দেশ্যগুলো ভিউগুলো ভিন্ন ভিন্ন আকার হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাংক সম্পর্কে ক্লিয়ার ধারণা এসেছে। জাস্ট আমরা এখন শুরু করি ব্যাংকিং কি, অর্থাৎ ব্যাংকিংটা কি বলা হয় বা কাদেরকে ব্যাংকিং বলা হয়ে থাকে। ব্যাংকিং সাধারণত একটা ব্যাংকের মধ্যে যে টোটাল ট্রানজ্যাকশনগুলো আছে, টোটাল অ্যাক্টিভিটিসগুলো আছে, সবগুলোকে একত্রে ব্যাংকিং বলা হয়ে থাকে। যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিই, প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা গ্রাহকের সাথে কি করে থাকি, সেটা হলো অ্যাকাউন্ট খুলে থাকি, হিসাব খুলে থাকি, হিসাব খোলা হয়ে থাকে, লোন দিয়ে থাকি, লোন দেওয়া, আবার আমানত সৃষ্টি করা, বাড়ি ভাড়া আদায়, শেয়ার বিক্রয়, সুদ প্রদান করা, সুদ আদায় করা। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে অনেক কাজ রয়ে গেছে। তারপর যেটা চেক ইস্যু করা, তারপরে প্রত্যয়নপত্র যাকে বলে লেটার অফ ক্রেডিট ইস্যু করা। এই ধরনের ব্যাংকিং সেক্টরের যতগুলো কাজ রয়েছে, যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, টোটাল অ্যাক্টিভিটিসগুলো দেখানোকে সাধারণত ব্যাংকিং বলা হয়। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটুকু বলতে পারি যে একটা ব্যাংকে যে সকল কাজগুলো রয়েছে, যে সকল কাজগুলো সম্পূর্ণ করা হয়, এই টোটাল কাজগুলোর বা অ্যাক্টিভিটিসের সমন্বয়কে ব্যাংকিং বলা হয়ে থাকে। সো তাহলে আমরা কি সহজে ব্যাংকিং জিনিসটাকে বুঝতে পেরেছি। সো আমরা পরবর্তীতে টপিকটা কি, ব্যাংকার কে, ব্যাংকার কাদেরকে বলা হয়ে থাকে, আমরা সেই সম্পর্কে কিছু কথা বলবো আজকে। প্রিয় শিক্ষার্থী, ব্যাংকার বলতে কাদেরকে বোঝায়? ব্যাংকার বলতে বোঝাচ্ছে একজন ব্যক্তিকে সাধারণত ব্যাংকার বলা হয়ে থাকে। এখন সাধারণত আমরা জানি ব্যাংকিং কার্যক্রমগুলোকে পরিচালনা করার জন্য কিছু মানুষের প্রয়োজন, কিছু লোকের প্রয়োজন, যারা কি করে থাকে, কোনো মক্কেল বা কাস্টমার যখন আসবে তাদের অ্যাকাউন্ট খুলে দিবে, কারো কাছ থেকে ঋণ আদায় করবে, কাউকে ঋণ দিবে, সুদ পরিশোধ করবে, আবার নির্দিষ্ট জায়গা থেকে সুদ আদায় করবে, তারপরে কিস্তির পরিমাণ উঠাবে। এইভাবে জনগণকে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার জন্য যারা ব্যাংকে সর্বদা নিয়োজিত থাকে তাদেরকে কি বলা হয়ে থাকে, ব্যাংকার
বলা হয়ে থাকে। সো তাহলে কি একটা ব্যাংকে কাস্টমারকে সর্বোচ্চ মানে সার্ভিস দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য যারা সর্বদাই কাজ করে থাকে তাদেরকে কি বলা হয়? ব্যাংকার বলা হয়ে থাকে। যেমন ব্যাংকে বিভিন্ন ধরনের স্তর রয়েছে এবং পদমর্যাদা রয়েছে। যেমন কি কি থাকতে পারে? যেমন একটি ব্যাংকে সাধারণত চেয়ারম্যান থাকে, ব্যবস্থাপনা পরিচালক থাকে, ব্যবস্থাপক থাকে এবং সকল ধরনের ঊর্ধ্বতম এবং নিম্ন স্তরের কর্মকর্তারা থাকে। যেমন মার্কেটিং সেক্টরে থাকে, তারপরে অ্যাকাউন্ট সেক্টরে থাকে, এরকম হিসাব লোন দেওয়ার ক্ষেত্রে লোন সেক্টরে থাকে। বিভিন্ন ধরনের পদ রয়েছে যেগুলোতে ব্যাংকে সাধারণত যারা কাজকর্ম বা যারা কর্ম সম্পন্ন করে থাকে তাদেরকে ব্যাংকার বলা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমি যদি ব্যাংকারের যদি সর্বশেষ যদি ডেফিনেশনটা বলতে চাই, তাহলে একটা ব্যাংকে বা ব্যাংকিং কার্যক্রমকে সুষ্ঠু মতো এবং সুসম্পন্ন করার জন্য, ভালোভাবে তার কার্যক্রম পরিচালনা করার জন্য, কাস্টমারকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য যারা সর্বদাই কাজ করে থাকে নির্দিষ্ট স্যালারির বিনিময়ে, নির্দিষ্ট বেতনের বিনিময়ে, তাদেরকে সাধারণত ব্যাংকার বলা হয়ে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা জাস্ট পরবর্তীতে টপিকগুলো যা সংক্ষিপ্ত আলোচনা করবো সেটা হলো ব্যাংক ব্যবসার প্রকৃতি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাংকিং সেক্টরে যে সকল কাজগুলো সর্বদাই ব্যাংকারের কাছ থেকে ব্যাংকিং কার্যক্রমে দেখে থাকি সেই সমস্ত প্রকৃতিগুলোকে বা সেই সমস্ত উপাদানগুলোকে ব্যাংক ব্যবসার প্রকৃতি বলে। এক নম্বর হলো মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। এটা মধ্যস্থ কিভাবে হলো? জাস্ট প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এর একটা ব্যাখ্যা করতে চাই, দেখো এটা হলো ব্যাংক, এটা সাধারণত কি ব্যাংক, এটা হলো যেটা ব্যাংক কি করে থাকে? ঋণ বা আমানত সৃষ্টি করে থাকে, ঋণ গ্রহণ করে থাকে। আর এই পাশে হলো যেটা তারা ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ ব্যাংক দুইটা কাজ করে থাকে। একটা হলো জনগণের কাছ থেকে বিভিন্ন মেয়াদে সর্বপ্রথম কি করে? ফার্স্টে তারা অর্থ সংগ্রহ করে। কারণ কি, ব্যাংকের নিজস্ব কোনো অর্থ নেই বা মূলধন নেই, আমরা এটা আগেই বলেছি। এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কি করে? তারা ঋণ দিয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে কি, একজনের কাছ থেকে অর্থ নিয়ে এসে আরেকজনকে অর্থ দিচ্ছে। এছাড়া কিন্তু ব্যাংকের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়তেছে না। সো যেহেতু যার কোনো টাকা নেই, সে একজনের পক্ষ হয়ে আরেকজনের সাথে যোগসাজশ করতেছে। সো এটাকে বলে মধ্যস্থ কারবারি বা মধ্যবর্তী অবস্থানে বিরাজ করছে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে তারা মধ্যবর্তী অবস্থানে বিরাজ করছে। এক হলো জনগণের কাছ থেকে ঋণ নিতেছে, আবার জনগণকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে। সো যেহেতু ঋণ দান এবং ঋণ নেওয়া দুইজনের মাঝে যে অবস্থানকে, এটাকে বলে মধ্যবর্তী। যার কারণে ব্যাংকে একটি মধ্যবর্তী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়ে থাকে। আমরা পরবর্তী দেখি অর্থ ঋণের ব্যবসা করে। এখানে জাস্ট আরেকটা কথা বলি, অর্থ বা ঋণের ব্যবসা। সেটা হলো ব্যাংক অর্থ ছাড়া কোনো কাজ করে না। যে কোনো লেনদেন করুক না কেন, সব জায়গায় কি আছে? অর্থ রয়েছে। কারণ হলো যেটা, ব্যাংক কখনো বাড়ি গাড়ির ব্যবসা করে না, কাঠের ব্যবসা করে না, পণ্য নিয়ে ব্যবসা করে না। করে নাকি? করে না। যে কাঁচামাল বিক্রি করতেছে, টাকা নিচ্ছে, এরকম না। ব্যাংক মূলত এক জায়গা থেকে অর্থ আরেক জায়গায় অর্থ স্থানান্তর করতেছে, আর বিনিময়ে তারা নির্দিষ্ট হারে কমিশন খাচ্ছে। এই জন্য সাধারণত অর্থ বা ঋণের ব্যবসা বলা হয়ে থাকে। কিভাবে? এক নম্বর হলো ব্যাংক সর্বপ্রথম ঋণ গ্রহণ করে, আবার পরবর্তীতে কি করে? একটা মূলধন, বিশাল মূলধন গঠন করে সেটাকে আবার জনগণকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। কিভাবে? সর্বপ্রথম হলো যাদের অর্থের প্রচুর পরিমাণে রয়েছে বা যাদের অর্থ কোথায় কাজে লাগাবে সেরকম না থেকে অলস পড়ে থেকে, তারা কি করে? স্বল্প সুদের হারে ব্যাংকে বিনিয়োগ করে অর্থ জমা রাখে বা নিরাপত্তা হিসেবে অর্থ রাখে। সে অর্থটা কি করে থাকে? বিভিন্ন প্রতিষ্ঠান যাদের অর্থের দরকার, যেমন বাংলাদেশের এমনও প্রতিষ্ঠান আছে যা 400-500 কোটি টাকার দরকার। সো এই সমস্ত প্রতিষ্ঠানের তো নিজস্ব কোনো এত টাকা সংস্থান করা সম্ভব হয় না। তখন তারা কি করে থাকে? এই প্রতিষ্ঠানকে সংরক্ষণ বা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য, দেশের আপামর জনতা বা লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এবং বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য, অর্থাৎ বিদেশে পণ্য রপ্তানি করার জন্য কি করে থাকে? তারা বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করে থাকে। এই ফ্যাক্টরিগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য হিউজ অ্যামাউন্ট অফ মানি বা ক্যাপিটাল দরকার হয়ে থাকে। এই টাকাটা কি করে থাকে? ব্যাংক সংস্থান করে থাকে। এই জন্য বলা হয় থাকে ব্যাংক
অর্থ ঋণের ব্যবসা করে থাকে, অর্থাৎ কারো কাছ থেকে অর্থ নিয়ে এসে সে অর্থ প্রদান করে, এর মধ্যে যে টাকাটা ইনকাম হয় ব্যাংক, এটাকে বলা অর্থ ঋণের ব্যবসা। যেমন জনগণের কাছ থেকে 5% কি করছে, তারা ঋণ নিয়েছে, সুদে ইনকাম করছে 10%, সো ব্যাংকের আয় কত হয়েছে, 5% হয়েছে। এভাবে কি করে থাকে, তারা এই ব্যবসাটাকে সম্পূর্ণ করে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হলো কি, দেখো এখানে বলেছে যে আর্থিকভাবে সচ্ছল প্রতিষ্ঠান ব্যাংক। এখানে আমি জাস্ট কয়েকটি উদাহরণ দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। তোমরা জানো যে আর্থিকভাবে কিভাবে সচ্ছল হয় ব্যাংক, সেটা হলো আমরা জানি, আমরা যখনই কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রেখেছে বা যার অ্যাকাউন্টে টাকা আছে, সে যদি ব্যাংকিংয়ে টাকা উত্তোলন করতে চায় তখন সে সাথে সাথে টাকা উত্তোলন করতে পারে। তাহলে কি বোঝাচ্ছে, যে ব্যাংকের কোনো কি নেই, বা ঋণ খেলাপি নেই, ব্যাংকের কোনো খেলাপি করার কোনো অপশন নেই। জনগণ চাহিবা মাত্র অর্থ প্রদান করে বাধ্য থাকিবে, কারণ জনগণের টাকায় কি কোথায় আছে, ব্যাংকে আছে। সো আমার যদি অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে আমাকে যেহেতু সাথে সাথে টাকা দিয়ে দিতে বাধ্য থাকে এবং দিয়ে দেয়। সো সাথে সাথে কে দিতে পারে, যার অর্থ সচ্ছলতা আছে, যার অর্থের সমস্যা নেই, যার অর্থের ঘাটতি নেই, তাদেরকে বলা হয়। যার কারণে ব্যাংকে বলা থেকে ব্যাংক একটি আর্থিকভাবে সচ্ছল প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান। তৃতীয় নাম্বার, নিরাপত্তার প্রতীক। আমরা সাধারণত মানুষ সবচেয়ে বেশি নিরাপদহীন ভোগ করে থাকে অর্থকে নেই, কারণ আমরা জানি সাধারণত শত্রুর অভাব নেই, মানুষের শত্রুতা সবসময় লেগেই থাকে, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শত্রুতা সবচেয়ে বেশি লেগে থাকে। আর দুই নম্বর হলো, আমরা জানি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যদি কোনো ব্যক্তির অর্থ বা কারো কাছে অর্থ থেকে থাকে, তাদের কাছ থেকে লোন নিয়ে বা ধার নিয়ে সেই টাকা কখনো ফেরত দিতে চায় না, বা কোনো ব্যক্তির টাকা চুরি হয়ে যাওয়া বা ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যার কারণে মানুষ অর্থের নিরাপত্তা হিসেবে ব্যাংকে অর্থ জমা রাখে, যার কারণে ব্যাংকে আর্থিকভাবে বা নিরাপত্তার প্রতীক বলা হয়ে থাকে। তাছাড়া অনেকে আছে দেশের বাইরে যখন ভ্রমণে যায়, কোথাও ঘুরতে যায়, তখন দেখা যাচ্ছে সেখানে যাওয়ার আগে তার প্রয়োজনীয় সম্পদ, দলিলপত্র এবং অলংকার আদি যেগুলো ব্যাংকে জমা রেখে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা বিশ্বস্ততার প্রতীক সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে মূলধন গঠনের কারখানা, অর্থনীতি চালিকা শক্তি এবং গোপনীয়তা রক্ষা, এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলেছি, আশা করি তোমাদের কাছে ইজি এবং সাবলীল লেগেছে। এনাদের তাছাড়া কনফিউশন থাকলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, এই প্রত্যাশা করে আজকে আমরা শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।